আমরা যদি চিন্তা করি গত ১০০ বছরে দুনিয়া কতটুকু আগাইছে, টেকনোলজি কত দূর আগাইছে, তাহলে এর মধ্যে বড়, বড় ইভেন্ট কি পড়ে? ১ম বিশ্বযুদ্ধ, ২য় বিশ্বযুদ্ধ, তারপর আমরা স্যাটেলাইট উৎক্ষেপণ করি। ১ম এ চাঁদে, তারপর মঙ্গলে আমরা স্যাটেলাইট পাঠাই। এবং এরপরে আরো অনেক কিছুর ভিতর দিয়ে চলতে, চলতে এখন চলে আসছে এআই এর যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সবকিছু রোবটিক হয়ে যাচ্ছে। আর একটা থিওরি আছে যে এইভাবে টেকনোলজি যদি সামনে এগোতে থাকে, তাহলে একসময় সবকিছু রোবট দখল করে নিবে। এ নিয়ে কিন্তু অনেকগুলো মুভিও তৈরি হয়েছে। রোবোটিক্সে আমরা যথেষ্ট উন্নতি করেছি এবং এরপর এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে, সেটাও এখন চলে এসছে। তাহলে এটা কি সম্ভব যে একটা সময় গিয়ে রোবট সবকিছু দখল করে নিবে এবং শেষ পর্যন্ত রোবট মানুষের উপর রাজত্ব করবে? এরকম একটি সম্ভাবনার বিপরীতে এলন মাস্ক বলে যে আমাদেরকে রোবটের মতো উন্নত হতে হবে, টেকনোলজিকে আরো বেশি অ্যাডপ্ট করতে হবে এবং শেষ পর্যন্ত সে একটি কোম্পানির প্রতিষ্ঠা করে যার নাম হচ্ছে নিউরোলিঙ্ক। এই কোম্পানি ছোট ছোট চিপ বানাবে যেগুলো আমাদের ব্রেনের এইখানে অথবা আমাদের মাথায় ইমপ্লান্ট করা হবে এবং তার মাধ্যমে আমাদের মানব জাতির যেসব দুর্বলতা আছে তার অনেকটা আমরা কাটিয়ে উঠতে পারবো। একই সময় আমরা টেকনোলজির সাথে আরো বেশি ওতপ্রোতভাবে জড়িয়ে যাব, যেটার ভালো খারাপ দুইটা দিকই আছে। যেরকম একটা তর্ক করা যায় টেকনোলজি মানুষের যতটা উপকার করেছে, ঠিক তেমনি অনেক ক্ষতিও করেছে। এলন মাস্কের নিউরোলিঙ্ক সম্পর্কে এখন মোটামুটি সবাই জানে। এই নিউরোলিঙ্কের যাত্রা শুরু হয় ২০১৬-১৭ দিকে। এরপর মানুষের শরীরে এই নিউরোলিঙ্ক চিপ ইমপ্লান্ট করার অনুমতি পায় ২০২৩ সালে। আর এটার অনুমতি দেয় যুক্তরাষ্ট্রের এফডিএ। এটা যুক্তরাষ্ট্রের একটা চিকিৎসা নিয়ন্ত্রক সংস্থা। এফডিএ এর ফুল ফর্ম হচ্ছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, অনুমতিতে পাওয়া গেল, এখন এটা কাজে খাটাতে হবে। তো ২০২৪ সালের শুরুতে নিউরোলিঙ্ক একটি রোগীর শরীরে প্রথমবার ইমপ্লান্ট করা হয় এবং দেখা হয় রোগী যখন নড়াচড়া করে বা কোনো কিছু চিন্তা করে, তখন আমাদের ব্রেনের নিউরন অ্যাক্টিভিটিস এর কারণে সেখানে কিছু স্পাইক দেখা যায়। স্পাইক বলতে যে গ্রাফ বোঝাচ্ছে সেটাই, আর কিছু না। এবং উদ্দেশ্য এটাই ছিল যে নিউরনের এই অ্যাক্টিভিটিস গুলা এটা শনাক্ত করতে পারে কিনা। তো অনেক পরীক্ষা নিরীক্ষার পরে সেই রোগী সুস্থ হয়ে ওঠে এবং সে শুধু ব্রেনের চিন্তা করার মাধ্যমে কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রামও সে কন্ট্রোল করতে পারে। তো চিপ তৈরি করা হলো, এরপর ইমপ্লান্ট করা হলো, একটা রোগীও পাওয়া গেল এবং শেষ পর্যন্ত সাকসেসফুলি সেটাকে এক্সিকিউটও করা গেল। এখন এই চিপ দিয়ে শুধু নিউরনের অ্যাক্টিভিটিস শনাক্ত করা গেলেই তো আর হবে না। নিউরোলিঙ্কের ইচ্ছা হচ্ছে তারা এটাকে আরো বেশি অ্যাডভান্স করবে, যাতে মানুষ আরো বেশি অ্যাডভান্স কাজকর্ম করতে পারে এটা দিয়ে। তো নিউরোলিঙ্ক তার গবেষণাকে সামনে আরো এগিয়ে নিতে নতুন নতুন আরো বিষয় অ্যাড করতে শুরু করেছে। রিসেন্টলি নিউরোলিঙ্ক মস্তিষ্কে ইমপ্লান্ট প্র্যাকটিস করার জন্য আরো 3টি বিষয় অ্যাড করেছে। প্রথমটি হলো N1 ইমপ্লান্ট, যেটা নিউরোলিঙ্কের ব্রেন কম্পিউটার ডিভাইস। এই ডিভাইসটা নিউরনের বিভিন্ন অ্যাক্টিভিটিস শনাক্ত করবে। দ্বিতীয়টি হলো R1 রোবট। এই সার্জিক্যাল রোবট ডিভাইসটি ইমপ্লান্ট করার জন্য ব্যবহার করা হবে। কেন এটা ইমপ্লান্ট করার জন্য একটা রোবট দরকার সেটাতে আমি একটু পরে আসতেছি। এবং তৃতীয়টি হলো N1 ইউজার অ্যাপ, অর্থাৎ একটা অ্যাপের মাধ্যমে কিছু কাজ করা যাবে। অ্যাপটা হলো একটা সফটওয়্যার যেটা ইমপ্লান্টের ডিভাইসের সাথে যুক্ত থাকবে আর ব্রেন থেকে এই চিপ যে সিগন্যালগুলো কালেক্ট করবে সেগুলোকে অনুবাদ করবে মেশিন ল্যাঙ্গুয়েজে এই সফটওয়্যারটি। যখনই সফটওয়্যার রিলেটেড কোনো বিষয় চলে আসে তখন একটা প্রশ্ন হচ্ছে যে এটা কি হ্যাক হয়ে যেতে পারে, কারণ অলমোস্ট সব সিস্টেম বা সফটওয়্যারই হ্যাক করা যায়। তো এরকম হ্যাকিং বা সিকিউরিটি রিলেটেড বিষয়গুলো তারা এক্সপেরিমেন্ট করে দেখবে, সেটাই নিউরোলিঙ্ক বলেছে। নিউরোলিঙ্কের তথ্য অনুযায়ী এই ইমপ্লান্ট যে চিপটা আছে এর মধ্যে ৬৪টা থ্রেড আছে। থ্রেডগুলো যেগুলো অনেকটা সুতার মতো, এর মধ্যে আছে ১০২৪টি ইলেকট্রোড, যেগুলোর মাধ্যমে ব্রেনের বিভিন্ন কার্যকলাপ শনাক্ত এবং রেকর্ড করা হবে। একটু আগে যেটা বললাম, কেন এগুলো ইমপ্লান্ট করার জন্য একটা রোবটের প্রয়োজন, এর ভিতরে যে ৬৪টা থ্রেড আছে এগুলো মানুষের চুলের চেয়েও পাতলা, যে কারণে মানুষের পক্ষে তা ইমপ্লান্ট করা অসম্ভব। যদি তা সম্ভব হয়ও সেটা অনেকটা ইফিশিয়েন্ট হবে না, তো এটা অনেক কঠিন একটা কাজ। এজন্যই একটি সার্জিক্যাল রোবট বানানো হয়েছে আর এটিকে নাম দেওয়া হয়েছে R1 সার্জিক্যাল রোবট। প্রথম দিকে নিউরোলিঙ্কের উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত মানুষ বিভিন্ন অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো কারণে ফিজিক্যালি ডিসেবলড হয়ে পড়ে কোনো একভাবে, হতে পারে কারোর এক সাইড কাজ করে না, কারো এক হাত কাজ করে না, বা কেউ পা নাড়াতে পারে না, হাত অথবা পা প্যারালাইজড হয়ে যায়। তো এই মানুষগুলো তাদের দৈনন্দিন কাজগুলো যাতে আরেকটু সহজভাবে করতে পারে তার জন্যই তারা প্র্যাকটিস করছে কিভাবে এই চিপের মাধ্যমে ব্রেন সিগন্যালকে ক্যাপচার করে সেগুলো দিয়ে বিভিন্ন কাজ করানো যায়। ওকে, অ্যাডভান্স টেকনোলজি তো রেডি, এখন দরকার অসুস্থ মানুষ যাদের স্পাইনাল কর্ডে ইনজুরি আছে, সিভিয়ার কোয়াড্রোপ্লেজিয়ার প্রবলেম আছে এবং তাদের বয়স ২২ থেকে ৭৫ হতে হবে। নিউরোলিঙ্ক এমন রোগীদেরকে সাইন আপ করতে বলেছে চিকিৎসার জন্য
এই ইমপ্লান্টের মাধ্যমে। নিউরালিঙ্ক ৬ বছরে একটি গবেষণা করার অনুমতি পেয়েছিল, যেখানে একটি রোবট অপারেশনের মাধ্যমে মানুষের ব্রেইনের কাছে এই ইমপ্ল্যান্টটি বসানো হবে, যার মধ্যে ৬৪টি পাতলা থ্রেড আছে, যেগুলো মানুষের চুলের থেকেও পাতলা। আর এটির ব্যাটারি চার্জ করা হবে ওয়্যারলেস টেকনোলজির মাধ্যমে, কোনো কেবল কানেক্টেড থাকবে না। তাহলে একটা মানুষ আর একটা মোবাইল ফোনের মধ্যে পার্থক্য কী রইল? মানুষেরও চার্জ নিতে হয়, একটা মোবাইল ফোনেরও চার্জ নিতে হয়। তো ফাইনালি এটা যেভাবে কাজ করবে, এই ইমপ্লান্ট মানুষের ব্রেনের অ্যাক্টিভিটিসগুলোকে ক্যাপচার করবে, তারপর সেটি সফটওয়্যারের মধ্যে পাঠাবে এবং সফটওয়্যার সেটাকে অ্যানালাইজ করে দেখবে মানুষ কখন কি চিন্তা করতেছে, কখন কি চিন্তা করলে ব্রেনের কোন সাইডের কোন নিউরনগুলো অ্যাক্টিভেট হয়। ধরুন আমি চিন্তা করছি যে কম্পিউটারের এই মাউসটা এখান থেকে আমি এইখানে নিব, এটা চিন্তা করলে আমার ব্রেনের কোন অংশের নিউরনগুলো অ্যাক্টিভ হচ্ছে, সেগুলোর মধ্যে বৃদ্ধি পাচ্ছে, সেটা রেকর্ড করা হবে। পরবর্তীতে ইমপ্লান্ট যখন এই একই ধরনের সংকেত পাবে ব্রেন থেকে, তখন সেটা অটোমেটিক বুঝে নেবে যে আমি মাউস এখান থেকে এখানে নিতে চাচ্ছি। এরকম অনেকটা কনসেপ্ট। অবশ্যই এটা অর্থে অনেক বেশি কমপ্লিকেটেড। তো দেখা যাক পরবর্তীতে তারা আর কতগুলো রোগী পায় আর সেগুলোর রেজাল্ট কেমন আসে। ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং। এর পরবর্তীতে এই নিয়ে কোনো আপডেট আসলে অবশ্যই জানানো হবে আপনাদের। ওকে, লেটস চেঞ্জ দ্য টপিক। দিন যত যাচ্ছে আমাদের আশেপাশের ডিভাইসের পরিমাণ তত বাড়তেছে। মোবাইল ফোন থেকে শুরু করে ল্যাপটপ, ডেস্কটপ সবকিছুর জন্য দৈনন্দিন জীবনেরই একটি পার্ট। আর আশেপাশে এত বেশি স্ক্রিন থাকার কারণে আমাদের চোখের সমস্যাটাও দিন দিন বেড়ে চলেছে, যে কারণে আমরা ব্লু লাইট ফিল্টার চশমা ব্যবহার করি ল্যাপটপ বা ডেস্কটপে কাজ করার সময়, যাতে কম্পিউটারের স্ক্রিন থেকে যে ব্লু লাইটটা আসে ওটা সরাসরি চোখের ভিতরে না যায়। এটা আসলে ঘুমের সমস্যা হয়, আরও বেশ কিছু প্রবলেম আছে যেগুলো আমরা অনলাইনে অলরেডি দেখি। তো এটা একটা বড় সমস্যা, কারণ সবকিছু আশেপাশে স্ক্রিন দিয়ে ভরে গেছে। আগে মানুষ বই পড়তো, এখন সেটাও ডিভাইসের মধ্যে পড়ে। অবশ্য আমি নিজেও তাই করি। তো আশেপাশে স্ক্রিনের অভাব নাই, যে কারণে চোখের সমস্যা আগের থেকে দিন দিন বাড়তেছে। এটা রকেট সায়েন্স না যে এটা বুঝতে অনেক কষ্ট হবে। এই সমস্যার একটি সমাধান নিয়ে এসছে একটি স্টার্ট আপ কোম্পানির নাম হচ্ছে ডেলাইট। ডেলাইট 120 হার্টজের ই ইঙ্ক ডিসপ্লে বাজারে এনেছে। ই ইঙ্ক ডিসপ্লেগুলো কেমন হয়? সেগুলো গ্লসি হয় না, দেখতে চকচক করে না, অনেকটা বইয়ের কাগজের মতোই দেখায়। আমরা বই পড়ার সময় যেরকম দেখায় বইয়ের কাগজ। ক্যালিফোর্নিয়াতে ডেলাইট তাদের যাত্রা শুরু করে এবং তাদের প্রথম প্রোডাক্টও লঞ্চ করে। তারা একটি ট্যাবলেট লঞ্চ করে, আর এটি বিশ্বের প্রথম ব্লু লাইট মুক্ত ট্যাবলেট। আর এটি ডিজাইন করা হয়েছে মানুষের সুস্থতার কথা মাথায় রেখে। সায়েন্টিফিক্যালি এই দাবিতে কিছুটা ভিত্তিও আছে। গবেষণায় দেখা গেছে ব্লু লাইটের এক্সপোজার সার্কাডিয়ান রিদমকে বিঘ্নিত করে এবং নানা ধরনের ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। ডেলাইটের 10.5 ইঞ্চ লাইভ পেপার ডিসপ্লে এর রিফ্রেশ রেট 120 হার্টজ, যেটা চোখে দেখতে অনেক স্মুথ হয়, যে কারণে মানুষ যখন গেম খেলে তারা হায়ার রিফ্রেশ রেট মনিটর নেওয়ার চেষ্টা করে। রিফ্রেশ রেট যত বেশি, স্ক্রিন তত বেশি স্মুথ। কিন্তু দিন শেষে এটি অনেকটা কিন্ডেলের ডিসপ্লের মতো, যা শুধুমাত্র কিন্ডেলের ডিসপ্লে থেকে আরেকটু ফাস্ট। কিন্ডেলের ডিসপ্লে যেমন আমার এখানে একটা আছে, আমি যখন বইটই পড়ি তখন এটাতে পড়ি। কিন্ডেলের ডিসপ্লেগুলো এমন হয়, এটা গ্লোসি না, দেখতে অনেকটা পেপারের মতো, আর এইটা একটু স্লো রেসপন্স করে। সো ঘুরে ফিরে আমার কাছে মনে হচ্ছে এটা কিন্ডেলের ডিসপ্লে দিয়ে ওরা একটা ট্যাবলেট বানিয়েছে। তবে হ্যাঁ, পার্থক্য থাকতে পারে। কিন্ডেল ডিসপ্লে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখন এটা কালারে দেখতে কেমন হবে নো আইডিয়া। যতক্ষণ না নিজের হাতে পাচ্ছি ততক্ষণ অ্যাকচুয়ালি গেস করা কঠিন। ই ইঙ্ক ডিসপ্লে প্রযুক্তি অনেক দিন ধরে মার্কেটে অনেক বেশি জনপ্রিয়। এই ইঙ্ক ডিসপ্লে এরকম কারণ এটি চোখের জন্য আরামদায়ক এবং অনেক কম ব্যাটারি ব্যবহার করে। কিছু মোবাইল ফোনেও এখন ই ইঙ্ক ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা ব্যাটারি লাইফ বাড়ায় এবং সহজে পড়ার সুবিধা দেয়। কিন্তু স্বাভাবিকভাবেই মোবাইলের বাজারে এর জনপ্রিয়তা খুবই কম, কারণ মোবাইল দিয়ে তো আর শুধু বই পড়া বা ইমেল পড়া এগুলো করা হয় না, আর অনেক কাজ করা হয়। ট্যাবলেটের মার্কেট আইপ্যাড অনেক দিন যাবত ডমিনেট করে রেখেছে, আর এটি অ্যাপল করতে পেরেছে বিকজ অফ তার প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরমেন্স এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন সমর্থন করার কারণে। যেখানে স্যামসাং এবং মাইক্রোসফটের মতো কোম্পানি এই বাজারে হিমশিম খাচ্ছে, সেখানে ডেলাইটের DC-1 ট্যাবলেটটি কতটা সফল হবে সেটা একটু চিন্তার বিষয়। DC-1-এ ব্যবহার করা হচ্ছে একটি কাস্টম মিনিমালিস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, যাতে করে ডিভাইসটা অনেক বেশি কমপ্লেক্স না হয়ে যায়। এর নোটিফিকেশনগুলোও ডিফল্টভাবে বন্ধ থাকে, যাতে আপনি ডিস্টার্ব না হন। ডেলাইটের দাবি DC-1-এর স্ক্রিন সূর্যের আলোতেও অনেক বেশি পরিষ্কারভাবে দেখা যাবে। এই ব্যাপারটা আমার একটু বিশ্বাস করতে কষ্ট হয়। যতক্ষণ না আমি নিজে সূর্যের আলোতে নিয়ে দেখতে পারছি ততক্ষণ আমার জন্য বিশ্বাস করাটা কঠিন। ডেলাইটের প্রতিষ্ঠাতা অঞ্জন কাট্টা
আমার মনে হয় না আমি নামটা ঠিকভাবে বলছি। তিনি বলেন তাদের লক্ষ্য শুধু পণ্য তৈরি করা না, বরং মানুষকে প্রযুক্তির সাথে সম্পর্ক পুনর্গঠনে উৎসাহিত করা। ডেলাইট DC-1 এর দাম $729, যা মোটেও সস্তা নয়, তবে অ্যাপেলের আইপ্যাডের মতো এত বেশি দামিও নয়। ডেলাইট এই ট্যাবলেটটার জন্য প্রি অর্ডার নেওয়া শুরু করে এবং প্রথম 2 রাউন্ডের প্রি অর্ডার মোটামুটি কমপ্লিট, শেষ হয়ে গেছে। এরপর নতুন রাউন্ডের প্রি অর্ডার শুরু হয়েছে এবং এই জুন মাস থেকে ডেলিভারি শুরু করার কথা। ডেলাইট তাদের DC-1 এই ট্যাবলেটের ক্ষেত্রে এমন অনেক ডিসিশন নিয়েছে যেগুলো প্রশ্ন করার মতো। তবে এটাও ঠিক, তাদের টার্গেট কাস্টমার বেজও আলাদা। আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ডেলাইটের ফাউন্ডার বলেছে তারা এই স্ক্রিন টেকনোলজি ব্যবহার করে ল্যাপটপও বাজারে আনতে চায়। দেখা যাক সেই ল্যাপটপ দেখতে কেমন হবে। অবশ্যই তার আগে আমাকে এই ট্যাবলেটটা চালিয়ে দেখতে হবে কেমন। ধন্যবাদ সবাইকে। আপনাদের সাথে আবার আমার পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। বাই বাই।